আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনিকেত প্রান্তরের সম্মানিত সকল গুণী মহোদয়গণের প্রতি আমার অপ্রণিত ভালোবাসা ও শুভেচ্ছা রইল। মোহাম্মদ রবিউল আহমেদ রবিন ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? তো রবিন ভাইয়া, আপনি কমেন্ট করে জানান যে আমার সাউন্ড কি ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে না, সাউন্ড শোনা যাচ্ছে কি যাচ্ছে না, এটি আগে শিওর করেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি। তো আচ্ছা, ঠিক আছে। তো আমি আলোচনার শুরুতেই অনিকেত প্রান্তর এর সম্মানিত প্রতিষ্ঠা পরিচালক মোহাম্মদ রবিউল আহমেদ রবিন ভাইকে অফুরন্ত ভালোবাসা, তার প্রতি আমি নিবেদন করছি যে অনিকেত প্রান্তরে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, কিছু কথা বলার জন্য। এর জন্য তার প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আমি অনিকেত প্রান্তরে সপ্তাহে একদিন শুক্রবার রাত ৯টায় আমি ছন্দের ক্লাস নিয়ে বা কবিতা সংক্রান্ত আলোচনা নিয়ে আলোচনা করব, স্পেশাল ভাবে শুক্রবার রাত ৯টায় এই অনিকেত প্রান্তর পেজে। তো যারা যারা অনিকেত প্রান্তরে সংযুক্ত আছেন তাদের প্রতি আমি অনুরোধ বা আহ্বান জানাচ্ছি যে আপনারা সকলেই অংশগ্রহণ করে আমাদের আলোচনা এবং পৃষ্ঠাকে সাফল্যের দিকে আমরা সবাই এগিয়ে নিয়ে যাব, এই কামনা সবার প্রতি আমার রইল। এ কাজে আমাদের সবাইকে সাহায্য, সহযোগিতা, পরামর্শ এই ধরনের সবাইকে করতে হবে। তা না হলে একটি পেজ পুরো করা কারো পক্ষে এককভাবে সম্ভব নয়। এদিকে আমরা সবাই চেষ্টা করব। তো আজকে, হ্যাঁ, অতিথি আরিফ, ভাইয়া, প্রিয় ভাই কেমন আছেন? আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আসলে যারা যারা আজকে আমাদের এই উদ্বোধনী ছন্দের ক্লাসের বা কবিতার ক্লাসের আলোচনায়, আজকে উদ্বোধনী অনুষ্ঠান, আজকে আমি এই বিষয়ে কিছু এখানে আলোচনা করব। তো যারা যারা লাইভে সংযুক্ত হয়েছেন, যারা আমার কথা শুনতে পারছেন, তারা আমাকে অবশ্যই মেসেজ করে জানান যে আমার কথাটি ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে না, সাউন্ড মানে ক্লিয়ার আছে কি না। আর আপনারা আমাকে উৎসাহ দিন, উম যাতে আমি কথা বলতে পারি। তো যারা যারা এই অবস্থায় এখন আছেন, তারা একটি করে কমেন্ট করেন যে কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কি যাচ্ছে না। রুবেল ভাইয়া, কোনো সমস্যা আপাতত দেখা যাচ্ছে কি যাচ্ছে না, আমি তো বুঝতে পারছি। হ্যাঁ ভাই, তো আমি এইভাবেই চালিয়ে যাচ্ছি। ওকে। তো আজকে আমি আলোচনার যে মূল বিষয়বস্তু, আজকের উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের কবিতার ক্লাসে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের কবিতা লেখার মৌলিক দিক কয়টি। আমাদের কবিতা লেখার মৌলিক দিক কয়টি?
আমরা যারা কবিতা লেখি, আমরা যারা কবি আছি, যারা কবিতা লেখার চেষ্টা করি, তাদেরকে একটি বিষয় অবশ্যই জানতে হবে যে আমি যে কবিতা লিখতেছি, আমার এই কবিতা লেখার মৌলিক দিক কি? আমি কোন দিকে কোন বিষয়ের উপর কবিতা লেখবো, আমার এই উদ্দেশ্য কি বা আমার এই কবিতা লেখার ধরন কি, আমার এই কারণটি কি? আমরা যারাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি অবশ্যই ভালো আছেন। আশা রাখি লাইফে থাকবেন। আর কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। যারা বিশেষ করে কবিতা লেখে, তাদের জন্য বিশেষ একটি মেসেজ আজকের এই আলোচনায় থাকবে। তারা অবশ্যই এই আলোচনাটি শোনার চেষ্টা করবেন। আমরা আজকে শুরুর প্রাথমিক যে ধারাবাহিকভাবে আলোচনা করব, কিন্তু আজকে আমাদের যে আমরা যে কবিতা লেখি বা লেখার চেষ্টা করি, আমাদের এই লেখার মধ্যে যে আমাদের একটি তো অবশ্যই কারণ আছে, একটি তো উদ্দেশ্য আছে। আর এই কবিতা লেখার মৌলিক যে কোন কারণ বা কোন দিক, এই বিষয় নিয়ে আজকে উদ্বোধনী অনুষ্ঠানে আমি আলোচনা করব। তো আপনারা যারা আছেন তারা থাকবেন এবং পাশে থেকে এই আলোচনাটি সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, শেয়ার করে দেবেন, যাতে অনেকেই আমাদের এই অনিকেত প্রান্তর এই পেজটি তারা সবাই জানতে পারে, বা এই পেজের মধ্যে যে ইম্পোর্টেন্ট কিছু আলোচনা হয় গুরুত্বপূর্ণ বিষয়ে, কবিতার উপরে, ছন্দের উপরে, গানের উপরে, আমাদের যে আলোচনাগুলো হয় যাতে সবাই জানতে পারে যে আমাদের এই পেজটি অনেক মানে অ মানে পরামর্শ বা কবিতা এবং ছন্দের জন্য একটি মানে যুগোপযোগী একটি পেজ। এ বিষয় নিয়ে যে সবাই যাতে বুঝতে পারে, সবাই যাতে এই পেজে অংশগ্রহণ করতে পারে। তাই সবাইকে, যারা আমাদের এই অনুষ্ঠান বা আমাদের এই পেজে যারা সংযুক্ত আছেন, তারা অবশ্যই এই ভিডিওগুলি বা আমাদের এই পেজটি শেয়ার করে দেবেন, যাতে সবার মাঝে আমাদের আলো ছড়িয়ে যায়। তো যাই হোক, আজকের আলোচনা আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। তবে আজকে আমাদের যে উদ্বোধনী যে অনুষ্ঠানটি, আমাদের একটি বিষয় জানতে হবে যে আমরা যারা কবিতা লেখি, কবিতা লেখার আমাদের একটি উদ্দেশ্য থাকে, আমাদের একটি আশা থাকে, আমাদের একটি আকাঙ্ক্ষা থাকে, আমাদের মূল দিক থাকে। প্রত্যেক কবি, প্রত্যেক কবিতার একটি মূল দিক থাকে। কবিতা লেখার মৌলিক ২ টি দিক। কবিতা লেখার মৌলিক কয়টি দিক? ২ টি দিক। এই বিষয়টি সবার মাথায় রাখতে হবে। যে কবিতা লেখার মৌলিক ২ টি দিক, এই বিষয়টি সবার মাথায় রাখতে হবে এবং এই মাথায় রেখে তাদেরকে কাজ করতে হবে। এ তাহা না হলে তারা কবিতা লিখবে তারা এই বিষয়টি হারিয়ে যাবে। তো রুবেল ভাই, আপনি আরেকবার বলেন যে কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কি যাচ্ছে না? আমি মূল আলোচনায় চলে যাব। রুবেল ভাইয়া, আপনি আরেকবার আমাকে একটি কমেন্ট করে জানান। তো কবিতা লেখার যে মৌলিক যে দিক ২ টি, সে দিক ২ টি কি? মৌলিক যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য কি? এ বিষয় নিয়ে আমাদেরকে অবশ্যই জানতে হবে এবং এটি ধারণ করতে হবে। আর এই ধারণ করে আমাদেরকে এই পথে অগ্রগামী হতে হবে। কবিতা লেখার মৌলিক যে দিক, সেটি হচ্ছে, একটি হচ্ছে উম আপনাদের যে কবিতার মাঝে আনন্দদায়ক কিছু বাক্য ব্যবহার করা। যেমন ১ নম্বর যে দিকটি হচ্ছে আনন্দ দেওয়া, তৃপ্তি দেওয়া, আকৃষ্ট করা। এটি হচ্ছে কবিতার ১ নম্বর মৌলিক দিক। যে আমি যে কবিতা লেখবো, এই কবিতা লেখার মাঝে আমি আমার শ্রোতা বা পাঠককে আমার এই কবিতার মাঝে আনন্দ দিতে পারছি কি পারছি না, তৃপ্তি দিতে পারছি কি পারছি না, আকৃষ্ট করতে পারছি কি পারছি না। এটি আমাদের ১ম যে কবিতা লেখার মৌলিক দিকের যে একটি দিক, আনন্দ দেওয়া।
এটি আমার ঠিক আছে কিনা, আমি এই আনন্দ দেওয়া বিষয়গুলি, আনন্দ দেওয়া ভাষাগুলো, আনন্দ দেওয়া শব্দগুলো, আনন্দ দেওয়া পদ, পংক্তি, চরণগুলো ব্যবহার করতে পারছি কি পারছি না, এটি হচ্ছে আমার কবিতা লেখার একটি মৌলিক দিক। আর একটি দিক হচ্ছে যে কবিতা লেখার আরেকটি দিক হচ্ছে যে উপদেশ দেওয়া, আদেশ দেওয়া, জ্ঞান দেওয়া। যে আমাদের কবিতা লেখার যে ২ টি দিক, একটি হচ্ছে কি উম আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ক্লিয়ার শোনা যাচ্ছে। আপনি চালিয়ে যান। পাশে আছি ইনশাআল্লাহ ভাই, থাকবেন। ইম্পোর্টেন্ট যে কবিদের জন্যে আপনারা এই বিষয়টি শেয়ার করিয়ে দেন যে কবিদের জন্যে বা কবিতা লেখার জন্যে বা যারা এই বিষয় নিয়ে অধ্যয়ন করতে চাচ্ছে তাদের জন্যে একটি ইম্পোর্টেন্ট মেসেজ, যে হয়তো অনেকেই এই বিষয়টি জানে না বা এই বিষয় নিয়ে হয়তো ইতিপূর্বে আর কেউ আলোচনা করেনি। আমি এটুকু বলতে পারি, যেহেতু আমি এই বিষয়ে, এই জগতে অনেকদিন ধরে এটি নিয়ে আমি গবেষণা করতেছি। এটি নিয়ে আমি অধ্যয়ন রাশি। তাই হয়তো এই বিষয়টি অনেকেই জানে না। সে বিষয়টি আমি আজকে উপস্থাপন করতেছি আমার আজকের ১ম কবিতা বিষয়ে ১ম উদ্বোধনী ক্লাসে বা ১ম আলোচনায়, যে যদি আমি এই বিষয়টি ক্লিয়ার না করি তাহলে তারা ভবিষ্যতে স্টেপ বাই স্টেপ আগাতে পারবে না। তাদের যে লক্ষ্য উদ্দেশ্য, তারা লক্ষ্য উদ্দেশ্য পূরণ করতে পারবে না। তারা কি লক্ষ্য উদ্দেশ্য থেকে ছিটকে পড়ে যাবে। তাই আমি চাচ্ছি তাদেরকে লক্ষ্য উদ্দেশ্যে তারা দাঁড়িয়ে থাকবে। একজন মানুষ যখন কোনো কিছু করতে যাবে, তাকে একটি নির্দিষ্ট প্ল্যান করতে হবে। সেই নির্দিষ্ট প্ল্যানের মাঝে তাকে অবশ্যই দাঁড়িয়ে থাকে সবকিছু করতে হবে। আপনি উম যে, যে কাজই করেন না কেন, আপনাকে একটি প্ল্যান করতে হবে। প্ল্যান ছাড়া, আপনার উদ্দেশ্য ছাড়া, যেমন আমরা যেমন বাংলা ব্যাকরণে কর্মবিধায়ে যে বিষয়টি পড়ছি যে একটি উদ্দেশ্য আমার লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে। আমার লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে। যদি আমার এই লক্ষ্য উদ্দেশ্য না থাকে, তাহলে আমি লক্ষ্যচ্যুত হয়ে যাব। আমি পথভ্রষ্ট হয়ে যাব বা আমি পথ থেকে বিচ্যুত হয়ে যাব। তাই যেকোনো কাজের শুরুতেই আমার লক্ষ্য নির্ধারণ করতে হবে। লক্ষ্য নির্ধারণ করা ছাড়া কোন কাজ আগানো সম্ভব নয়। যেমন আমাদের এই যে অনিকেত প্রাণধর, যে আমার যে রবেল ভাইয়া, উনার একটি লক্ষ্য উদ্দেশ্য আছে। উনার লক্ষ্য উদ্দেশ্য আছে বলে উনি আজকে এই পর্যন্ত এগিয়ে যেতে পারছে বা ভবিষ্যতেও যাবে। তো এই যে একটি লক্ষ্য উদ্দেশ্যের উপর দাঁড়িয়ে থাকা। শুধু লক্ষ্য উদ্দেশ্য যে এটি আসলেই হলো, কিন্তু এখানে আমি দাঁড়িয়ে থাকতে পারলাম না। তাহলে লক্ষ্য উদ্দেশ্য পূরণ হবে না। লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে। দাঁড়িয়ে থাকার মূল মানে হইলো কি? যে পরিচালনা করার জন্য। যে আমি যে দাঁড়িয়ে আছি শুধু এমনটি নয়। এখানে পরিচালনা করার জন্য দাঁড়িয়ে থাকতে হবে। এই পরিচালনা করার জন্য সিস্টেম ওয়াইজ। শুধু যে আমি দাঁড়িয়ে থাকবো এবং পরিচালনা করার জন্য আমার একের পর এক সিস্টেম ওয়াইজ। যে আমাকে এই সিস্টেম ওয়াইজ আমাকে পথ চলতে হবে। যাতে আমি চ্যুত না হই। আমি বিপথগামী না হই। তো এই যে একটি বিষয়, যে আমাদেরও এই যারা কবিতা লিখবে, যারা কবিতা লেখার চেষ্টা করবে বা যারা কবি হবে, তাদেরকে কবিতার জন্যে একটি লক্ষ্য, একটি পথ, একটি নির্দিষ্ট গতি নির্ণয় করতে হবে। যার মাঝে সে দাঁড়িয়ে থাকতে পারবে। আর এই দাঁড়িয়ে থাকাটাই হচ্ছে কবিতার একটি যে কবিতা লেখার যে ২ টি দিক, সেই ২ টি দিক হচ্ছে কি? আমার কবিতা কে কতটুকু ভালোবাসলো বা কে আমার কবিতার প্রতি আসক্ত হলো, এটি নির্ণয় করতে হবে। এটি নির্ণয় করতে হবে ২ টি দিকের মাধ্যমে। একটি দিক হচ্ছে কি? আপনার আনন্দ দেওয়া। আমার কবিতা পড়ে যাতে পাঠক বা শ্রোতা, যদি কোন শ্রোতা আমার আবৃত্তি শোনে বা কোন পাঠক আমার কবিতা পাঠ করে বা ওই পাঠককে যদি আমার এই কবিতা আবৃত্তি করতে চায়, তাহলে তার মাঝে আমাকে আনন্দ দেওয়া বা তৃপ্তি দেওয়া বা আকৃষ্ট করার কিছু শব্দ ব্যবহার করতে হবে। এই শব্দ ব্যবহার করে আমাকে কবিতার পদ, পংক্তি, চরণ, স্তবক রচনা করতে হবে। একটি পরিপূর্ণ কবিতা রচনা করতে হবে। এখন যদি আমি আমার এই কবিতার মাঝে আমি যদি আমার পাঠক বা শ্রোতাকে আনন্দ দিতে না পারি,
তাদেরকে তৃপ্ততা দিতে না পারি, তাদেরকে আকৃষ্ট করতে না পারি আমার কবিতার মাঝে, তাহলে তারা তো আমার আর কবিতা পড়বে না। তারা আমার নেক্সটে আর কবিতা পড়বে না। তারা আমার কবিতা পড়ার থেকে দূরে চলে যাবে, বা আমার যদি কোনো বই থাকে বা আমার কবিতা থাকে বা আমার আইডিতে তারা কখনো যাবে না। কেন? কেন যাবে না? এই প্রশ্নের উত্তর কি? এই প্রশ্নের উত্তর হলো যে আমার কবিতার মাঝে তার যে আনন্দ দেওয়া, যে তার যে তৃপ্ত দেওয়া, তাদেরকে আকৃষ্ট করা, এইটি কোনো কিছুই পায়নি। আমার কবিতা আবৃত্তি করে বা পাঠ করে সে আকৃষ্ট হতে পারেনি। সে আনন্দদায়ক কোনো কিছু খুঁজে পায়নি। সে তৃপ্ততা পায়নি। তাহলে যদি আমার কবিতা পড়ে কোনো পাঠক এই ধরনের কোনো কিছু না পায়, তাহলে কি আমার এই কবিতা পরবর্তীতে সেই পাঠক পড়বে? আপনারাই বলেন, যারা আছেন তারা এর একটি উত্তর বলে যান যে, যদি কোনো পাঠক বা কোনো লেখক কোনো কবির কবিতা পড়ে আনন্দ, তৃপ্ততা, আকৃষ্ট হওয়া কোনো কিছু না পায়, যদি আকৃষ্ট না হয়, যদি তৃপ্ত না হয় বা আনন্দ না পায়, তাহলে কি পরবর্তীতে ওই রাইটার বা ওই কবির কবিতা কখনো আর কোনো সময় পাঠক পড়বে? কক্ষনো পড়বে না। তাই আমাদের কবিতা লেখার মৌলিক যে একটি দিক, সেটি হচ্ছে কি? আমার কবিতার মাঝে আনন্দদায়ক কিছু শব্দ থাকতে হবে, কিছু পদ থাকতে হবে, কিছু পংক্তি থাকতে হবে, কিছু চরণ থাকতে হবে, কিছু স্তবক থাকতে হবে। যা যারা শুনবে বা যারা পাঠ করবে, যে সকল শ্রোতা বা যে সকল পাঠক, তারা যাতে আকৃষ্ট হতে পারে, তারা যাতে তৃপ্ততা পেতে পারে, তারা যাতে আনন্দ পেতে পারে। এটি হচ্ছে একটি দিক। অপরটি হচ্ছে কি, কবিতা লেখার যে মৌলিক দিকের মধ্যে ২ টি দিক। একটি হচ্ছে আনন্দ দেওয়া, আরেকটি হচ্ছে মানে উপদেশ দেওয়া। যে অপর দিকটি হচ্ছে আমার কবিতার মাঝে যদি আনন্দ না থাকে, তাহলে উপদেশমূলক কিছু বাক্য থাকবে, কিছু পদ থাকবে, কিছু পংক্তি থাকবে, কিছু চরণ থাকবে। যদি আমি উপদেশমূলক কিছু পদ, পংক্তি, চরণ না থাকে, যদি আদেশমূলক কিছু না থাকে, কিছু মানে তথ্য জ্ঞানমূলক কিছু না থাকে, তাহলে আমার এই কবিতাটি কেউ পড়বে না, কেউ শুনবে না। একটি কথা মনে রাখতে হবে, আমরা যারা আছি এই জগতে, আমরা যারাই বসবাস করি বা আমরা যারাই পাঠক, আমরাই শ্রোতা, আমরাই লেখক, আমরাই পাঠক, আমরাই শ্রোতা। প্রতিটি লেখক আ লেখক হওয়ার আগে তাকে বেশি পাঠক হতে হয়। পাঠক হওয়া ছাড়া একজন লেখক হতে পারে না, একজন কবি হতে পারে না, একজন রাইটার হতে পারে না। প্রত্যেকটি কবিকে বা প্রত্যেকটি লেখককে, প্রত্যেকটি প্রবন্ধকার, মানে যারাই আছে, গল্পকার যারাই আছে, তাদেরকে আগে পাঠক হতে হবে। তো আমরা যারা পাঠক আছি, আমরা যদি কোনো এক লেখকের, কোনো এক কবির, কোনো এক রাইটারের, মানে কোনো এক গল্পকারের, কোনো এক প্রবন্ধকারের যদি আমরা প্রবন্ধ পড়ে বা গল্প পড়ে যদি আমরা আনন্দ না পাই, যদি আমার কথা বলি, আমার কথা, আমি যদি কোনো এক এম লেখকের গল্প, প্রবন্ধ বা উপন্যাস এই ধরনের যা কিছু আছে, আমি যদি পড়ে তৃপ্তি না পাই, আনন্দ না পাই, বা ওখানে জ্ঞানমূলক কিছু বিষয় খুঁজে না পাই, যদি আমাকে আকৃষ্ট না করে, তাহলে আমি তো আর পরবর্তীতে ওই লেখকের কোনো বই, কোনো প্রবন্ধ, কোনো গল্প, কোনো উপন্যাস কোনো কিছুই পড়ব না। কেন পারব না? আমি তার লেখার মাঝে আমি যেমন আনন্দ পাই নাই, আমি যেমন তৃপ্ত পাই নাই, আমি তেমনি উপদেশ, জ্ঞান, আদেশ কোনো কিছুই পাইনি। তাই যে আমাদের কবিতা লেখার যে মৌলিক যে ২ টি দিকের মধ্যে একটি দিক হচ্ছে আনন্দ দেওয়া, আর অপর দিক হচ্ছে কি? উপদেশ দেওয়া। যে আমার লেখার মাঝে আনন্দ এখানে থাকতে পারে, যদি আমার আনন্দ না থাকে, তাহলে আমার যাতে উপদেশ থাকে। আমার এই জ্ঞানের মাঝে, কবিতার মাঝে জ্ঞানের কথা থাকে। আমার এই কবিতার মাঝে মানে আপনার যে আদেশ কথা থাকে, আদেশের কথা থাকে, নিষেধের কথা থাকে। এই ধরনের যদি আমার কবিতার মাঝে ফুটে ওঠে, তাহলে আমাদের পাঠক যারা আছে, যারা আপনার শ্রোতা আছে, তারা অবশ্যই পড়বে। তাই আমরা যারা আছি, আমরা ২ ভাবে বিভক্ত। আমরা মানুষ, যত পৃথিবীর মানুষ আছে,
পৃথিবীর যত মানুষ আছে যারা শ্রোতা বা মানে আপনার যারা আবৃত্তি করে বা যারা শ্রবণ করে, যারা লেখে, এই ধরনের যত মানুষই পৃথিবীতে আসছে, কবি, লেখক, সাহিত্যিক মানে যতই ধরনের আছে, তাদের মধ্যে ২ টি দিক। একজন খোঁজে আনন্দ আর একজন খোঁজে উপদেশ বা আদেশ। তো এই যে আমার যদি কবিতার মাঝে আনন্দ না থাকে কিন্তু আদেশ আছে, তাহলে আমি কোনো না কোনো শ্রোতা পাবো, কোনো না কোনো পাঠক পাবো আমার এই কবিতার পক্ষে। আমার এই কবিতার ভক্ত করার জন্যে বা ভক্ত হওয়ার জন্য কোনো না কোনো একজনকে পাবো। ২ জন যেহেতু আমরা যারা আছি ২ জন ব্যক্তি, ২ ধরনের লোক আমরা যারাই আছি ২ ধরনের হতে পারি। একটা হতে পারে আনন্দ। আনন্দের পক্ষে যে আমি তার কবিতার পর আনন্দ পাচ্ছি, তৃপ্ত পাচ্ছি, আমি উল্লাসিত হচ্ছি, ওখানে আমার রস খুঁজে পাচ্ছি, এই ধরনের এক ধরনের লোক চিন্তা করে। যে এই যে আনন্দ মন ফুরফুরা বা শব্দগুলো ফুরফুরা এই ধরনের যে আছে আমি তার কবিতা আবৃত্তি করতেছি। আর এক ধরনের লোক আছে তারা খোঁজে কি? জ্ঞান খোঁজে, উপদেশ খোঁজে, আদেশ খোঁজে। যে আমি তার কবিতার মধ্যে আদেশ পাচ্ছি, উপদেশ পাচ্ছি, জ্ঞান পাচ্ছি। আমি তার কবিতা পড়তেছি, আমি তার কবিতা পড়ে তৃপ্ত হচ্ছি। এই যে আমরা যারাই আছি পাঠক, শ্রোতা যত কিছুই আছি না কেন, আমরা ২ ধাঁচের লোক। এক ধাঁচের লোক আনন্দ খোঁজে, আর এক ধাঁচের লোক উপদেশ খোঁজে। তাই যদি কবিতার মাঝে আনন্দ অথবা উপদেশ ২ এর একটি থাকে। হয় আনন্দ আছে নতুবা উপদেশ আছে, আদেশ আছে, তৃপ্ততা আছে। হয় আনন্দ আছে, তৃপ্ততা আছে, আকৃষ্ট করার বিষয় আছে। তাহলে এক ধরনের পাঠক আপনি পেয়ে যাবেন। এক ধরনের শ্রোতা আপনি পেয়ে যাবেন। আর যদি আপনার ওটি না থাকে তাহলে আপনার কবিতার মাঝে আদেশ আছে, উপদেশ আছে, জ্ঞানমূলক আছে, তথ্যমূলক কথা আছে। তাহলে আপনি আরেক ধরনের পাঠক শ্রোতাকে পেয়ে যাবেন। তো এই জন্যে যে আমাদের কবিতা লেখার মৌলিক যে বিষয়গুলি আমাদের এটি মাথায় রাখতে হবে, মস্তিষ্কে রাখতে হবে যে আমরা যারাই কবিতা লিখবো আমরা ২ টি মেসেজের একটি রাখবো। আর যদি আমরা এই ২ টি মেসেজের একটি না রাখি তাহলে আমরা পাঠক শ্রোতা কাউকে পাবো না। আমার কবিতার পক্ষে, আমার লেখার পক্ষে কেউ আসবে না, কেউ সাড়া দেবে না, কেউ আমার এই আলোচনা বা আমার এই কবিতা কেউ শুনবে না, কেউ পড়বে না। কেন পড়বে না? আমার ২ টি দিকের একটিও পাচ্ছি না। আমি আনন্দ পাচ্ছি না, তৃপ্ততা পাচ্ছি না, বিনোদনমূলক কিছু পাচ্ছি না, আকৃষ্ট হওয়ামূলক কিছু পাচ্ছি না। আবার অপরটি হচ্ছে কি, আমি আদেশ পাচ্ছি না, উপদেশ পাচ্ছি না, তথ্যমূলক কিছু পাচ্ছি না, জ্ঞানমূলক কিছু পাচ্ছি না। তাই আমার যে মূল মেসেজটি থাকবে, যারাই কবিতা লিখবে, যারাই কবি হতে চায় বা যারাই ভবিষ্যতে হতে চায়, এমনি কি কবিতা না, এমনি কবিতা নয়, যারা গল্প লিখতে চায় বা প্রবন্ধ লিখতে চায় বা উপন্যাস লিখতে চায়, তাদের সবার ক্ষেত্রে একই বিষয়। মানে লেখার জগতে যত লেখাই আছে না কেন, শুধু কবিতা নয়, লেখার জগতে যত লেখাই আছে না কেন, যদি এই আপনার এই লেখার মাঝে যদি ২ টি দিকের একটি দিক খুঁজে না পায়, যে আনন্দ বা আপনার তৃপ্ততা, যে আমি একটি গল্প করতেছি, আমি আনন্দের সাগরে ডুবে যাচ্ছি। তৃপ্ততা পাচ্ছি। মানে প্রতিটি প্যারায় আমি তৃপ্ততা পাচ্ছি। প্রতিটি অধ্যায়ে তৃপ্ততা পাচ্ছি। আমার মন তৃপ্ত হয়ে যাচ্ছে। যে এই আপনি পাঠক মানে পাঠককে পেয়ে যাবেন। আবার আরেক ধরনের লোক আছে যে আপনার গল্প হোক, উপন্যাস হোক, প্রবন্ধ হোক, কবিতা হোক, ছড়া হোক, যাই কিছু হোক না কেন, যে আপনার এই তার মাঝে তত্ত্ব পাচ্ছে, উপদেশ পাচ্ছে, আদেশ পাচ্ছে। তার নিজের জীবনের মাঝে কি এ মান মানিয়ে নিতে পারছে যে আমার এইটি শর্ট আছে, আমার এইটার সংকলন আছে। আমি এই বিষয়ে আমার জ্ঞান নেই। আমি এখান থেকে আহরণ করছি। আমি এখান থেকে খুঁজে পাচ্ছি। তখন আপনার সেই লেখাটি, সেটি কবিতা হোক, সেটি উপন্যাস হোক, সেটি নাটক হোক, সেটি গল্প হোক, সেটি প্রবন্ধ হোক, যাই কিছু হোক না কেন, আপনি লিখতেছেন। লেখার প্যাটার্ন আপনার লেখার প্যাটার্ন অনেকগুলো। আপনার মনের ভাব, আপনার মনের কথাগুলো আপনি যেকোনোভাবে উপস্থাপন করতে পারেন। আপনি যে বিষয়ে পারদর্শী, আপনি কবিতা লেখার মধ্যে পারদর্শী, আপনি আপনার কবিতার মাঝে আপনার মনের কথাগুলো উপস্থাপন করেন। আপনি প্রবন্ধের মাঝে পারদর্শী, আপনি প্রবন্ধের মাঝে আপনার কথাগুলো উপস্থাপন করেন। আপনি গল্পের মাঝেও পারদর্শী, আপনি গল্পের মাঝে আপনি আপনার কথাগুলো উপস্থাপন করেন। আপনি উপন্যাসের মধ্যে পারদর্শী, আপনি উপন্যাসের মাঝে আপনার মনের কথাগুলো
উপস্থাপন করেন। যে মূল কথা হচ্ছে মনের কথাগুলো, মনের ভাবগুলো আপনি যে রীতির মাঝে পারদর্শী, যে নিয়মের মাঝে পারদর্শী, যে প্যাটার্নের মাঝে পারদর্শী, আপনি সেইভাবেই সেই প্যাটার্নে, সেই রীতিতে, সেই নিয়মে উপস্থাপন করেন। এখানে নির্দিষ্ট যে আপনাকে কবিতার মাঝে যে উপস্থাপন করতে হবে এমনটি না। আপনাকে ছড়ার মাঝে উপস্থাপন করতে হবে এমনটি না। আপনাকে প্রবন্ধের মাঝে উপস্থাপন করতে হবে এমনটা না। আপনাকে গল্পের মাঝে উপস্থাপন করতে হবে এমনটি না। আপনাকে উপন্যাসের মধ্যে উপস্থাপন করতে এমনটিও না। আপনি যার মাঝে বেশি পারদর্শী, যার মাঝে আপনি যে রীতিতে যে প্যাটার্নে লেখে আপনি পাঠকের মন জয় করতে পারবেন, পাঠককে আকৃষ্ট করতে পারবেন, আপনি সেই রীতিতে লিখতে হবে। এটাই হচ্ছে অ্যাকচুয়াল নিয়ম। এটাই হচ্ছে রাইট নিয়ম। কিন্তু আমি একটি বিষয় পারি না। আমি একটি বিষয় পারি না। যেমন আমি ধরে নিলাম আমি উপন্যাস পারি না। এক্সাম্পল। এখন আমি যদি আমার মনের কথাগুলো উপন্যাসের মাঝে মানে পাঠককে বোঝাতে চাই, কিন্তু যেহেতু আমি উপন্যাস পারি না, আমি উপন্যাস লিখতে পারি না। আমি সে বোধহয় আমার দক্ষতা নাই। সেক্ষেত্রে আমার উপন্যাস লেখার মতো পারদর্শিতা নেই। তাহলে আমি পাঠককে, আমার শ্রোতাকে আমি সেভাবে ইনভাইট করতে পারবো না। আমি তাকে আমার দিকে মনোনিবেশ করতে পারবো না। তাহলে এখানে আমার ব্যর্থতা হয়ে গেল। তাই আমি যা পাবো, আমি পাঠকের মন জয় করতে গিয়ে যে বিষয়টি পাবো, আমি কবিতার মধ্যে পেতে পারি, আমি মানে ছন্দের মধ্যে পেতে পারি, আমি প্রবন্ধের মাঝে পেতে পারি, আমি গল্পের মাঝে পেতে পারি, আমি উপন্যাসের মাঝে পেতে পারি। আমি যেভাবেই পেতে পারি পাঠকের মন জয় করতে, আমার মূল উদ্দেশ্য হবে পাঠকের মন জয় করা, পাঠককে আকৃষ্ট করা, পাঠককে তৃপ্তি দেওয়া, পাঠককে জ্ঞান দেওয়া, পাঠককে উপদেশ দেওয়া, পাঠককে আদেশ দেওয়া, পাঠককে কি কিছু শিক্ষা দেওয়া। এই যে বিষয়গুলো আমার দুটি ধারা থাকবে। আমাদের যেন যেকোনো লেখার ক্ষেত্রে, শুধু কবিতা লেখার ক্ষেত্রে না, আমার যেকোনো লেখার ক্ষেত্রে যে আমার দুটি দিক থাকবে। একটি দিক হবে আনন্দ দেওয়া, তৃপ্তি দেওয়া, তারপর আকৃষ্ট করা। আর একটি দিক হবে কি জ্ঞান দেওয়া, উপদেশ দেওয়া, আদেশ দেওয়া। যে আমার এই দুইটি দিকের একটিটা দিক আমাকে একটি না একটি অবশ্যই রাখতে হবে। যদি কোনো লেখক এই দুটি দিকের একটি না একটি না রাখে তাহলে তার লেখা অনর্থক। সে লেখক যদি আমার প্রতি মনঃক্ষুণ্ণ হতে পারে, হোক। আমারও লেখার মাঝে যদি আমি দুটি দিকের একটি দিক রাখতে না পারি, যদি আমি তাদেরকে তৃপ্তি দিতে না পারি, বা আমি তাদেরকে জ্ঞান দিতে না পারি, যদি আমি তাদেরকে আদেশ দিতে না পারি, যদি আমি তাদেরকে আনন্দ দিতে না পারি, দুটি দিকের যদি আমি একটি দিক তাদের মাঝে তুলে ধরতে না পারি, তাহলে আমি কোনো পাঠক পাবো না, কোনো শ্রোতা পাবো না, কোনো কাউকে পাবো না। যেহেতু পৃথিবীর মানুষগুলি বা আমরা যারা পাঠক বা লেখক যারাই আছি, কবি সাহিত্যিক যারাই আছি না কেন, আমরা দুই ধাঁচের আছি, আমরা দুই আকৃতির, আমরা দুই প্রকৃতির। একটি হচ্ছে আমরা তৃপ্ততা খুঁজি, আমরা আনন্দ খুঁজি, আমরা আকৃষ্ট হওয়া খুঁজি। আর একটি হচ্ছে কি আমরা জ্ঞান খুঁজি, আমরা উপদেশ খুঁজি, আমরা আদেশ খুঁজি, আমরা তত্ত্বমূলক কিছু খুঁজি। তাই আমাদের, আমরা যারাই লিখবো, যারাই রচনা করব, যাই রচনা করি, কবিতা কবিতা করি, গল্প করি, উপন্যাস করি, প্রবন্ধ করি, যাই করি না কেন, আমাদের দুইটি দিকের একটি দিক অবশ্যই মাথায় রাখতে হবে। হয় আমি তাকে কবিতার মাঝে, গল্পের মাঝে, উপন্যাসের মাঝে, ছন্দে মানে ছড়ার মাঝে তাকে আমি আনন্দ দেব, তৃপ্ত দেব, আকৃষ্ট করব। নতুবা আমি তাদেরকে একটি আদেশ দেব, একটি উপদেশ দেব, একটি জ্ঞান দেব। এই ধরনের আমরা একটি না একটি বিষয় তাদেরকে দিতে হবে। আর যদি আমরা এই একটি না একটি বিষয় তাদেরকে দিতে না পারি, তাহলে আমাদের এই লেখা, যারাই লেখি না কেন, যাই লেখি না কেন, এটি অনর্থক হয়ে যাবে। এটির মাঝে আর কিছু পাওয়া যাবে না। এটির মাঝে আমাদের যে প্রয়োজন, আমাকে যা হওয়া প্রয়োজন, বা আমি যেভাবে পাঠকের কাছে যেভাবে পাবো, তা আমি পেতে পারবো না। তাই এই যে এখন যে আমাদের মৌলিক যে বিষয়গুলি ২ টি দিক, এই ২ টি দিক থাকার পরে এখন আমি
কবিতা নিয়ে যাচ্ছি, কবিতা নিয়ে আলোচনা করতেছি। আমি একটু আগে মানে যেকোনো লেখার বলছি যে যেকোনো লেখার ক্ষেত্রে হোক ২ টি দিক থাকতে হবে। এখন আমি সব লেখা, সব আলোচনা স্থগিত রাখে আমি এখন এককভাবে কবিতার নিয়ে কিছু আলোচনা করব। যে আমাদের কবিতার ক্ষেত্রে ছড়ার ক্ষেত্রে কি থাকতে হবে? মনে করেন আমি এখন একটি কবিতা লেখব। এখন আমি এই কবিতা লেখার ক্ষেত্রে কবিতা লেখার আছে ২ টি রীতি। কবিতা লেখার কয়টি রীতি? ২ টি রীতি। যারা আমার এই লাইভটি শুনছেন তারা অবশ্যই একটু মানে কমেন্ট করেন। কমেন্ট করে জানান যে আলোচনার বিষয়টি যে কি হচ্ছে না হচ্ছে বা কোথায় অসুবিধা হচ্ছে বা কোথায় শোনা যাচ্ছে না বা আমি আপনাদেরকে সেভাবে বোঝাতে পারছি কি পারছি না বা আপনাদের মন্তব্য থাকলে আপনি একটু বলেন যাতে আমি সামনে থেকে আরো ক্লিয়ার হতে পারি। যদি আপনারা মানে কিছু না বলেন, তাহলে আমি বুঝে নেব যে হয় আমার আলোচনা অনর্থক, আমি আপনাদেরকে কিছু বোঝাতে পারছি না, অথবা আমার এই আলোচনা আপনারা কেউ শুনছেন না। তাই যারা আছেন তারা অবশ্যই আমাকে একটু মেসেজ করে জানাবেন। তাহলে আমি হয়তো কথা বলতে আরো উৎসাহ পাবো বা আমি আরো নতুন কিছু কথা বলার চেষ্টা করব, যা আমার অন্তরের গহীনে আছে তা আমি বাইর করতে পারবো আপনাদের প্রেরণার মাঝে। তো যাই হোক, আবার আমার এই আলোচনার মধ্যে যদি মানে ধারাবাহিক যেহেতু আলোচনা, এই আলোচনার মধ্যে যদি আউট কোনো কথা নিয়ে আসি তাহলে ওই আলোচনার মোড় ঘুরিয়ে যায়। এই বিষয়টা আমাকে আবার খেয়াল রাখতে হবে। যেহেতু এটি একটি ইম্পোর্টেন্ট কথা, এই মেসেজটি সবার কাছে পৌঁছে যাবে। যদি আমি কোনো মেসেজ ভুল দেই, তাহলে এই ভুল আমার হাজার ভালো কথাটি কেউ নেবে না। আমার এই ভুল কথাটি সবাই প্রচার করে দেবে যে অমুক লেখক বা অমুক রাইটার এই যে ভুল কথা বলছে, ভুল মেসেজ প্রদান করছে। কিন্তু আমি যে ১০০ ভালো কথা বলেছি, ১০০ টি ভালো উপদেশ দিয়ে এসছি, এটি কেউ প্রচার করবে না। যে এটি ভালো ছিল, এটি ভালো ছিল, এটি ভালো ছিল, এটি কেউ বলবে না। যে আমি যে একটি ভুল বলেছি, আমি যে একটি মানে ইয়া মানে আপনার যে আনলজিক্যাল যে কথা বলেছি, যেটা আমার বিজ্ঞান সমর্থন করে না, যেটা বাস্তবের সাথে মেলে না, এই কথাটি আমার কিন্তু সবাই তুলিয়ে ধরবে যে অমুক রাইটার এই যে একটি ভুল মেসেজ বা ভুল কথা বলছে। যাই হোক, আমি মানুষ, আমার সব কথা যে সঠিক হবে এমনটি নয়। আমার কিছু কথা ভুল হতেই পারে বা আমি ভুল মেসেজ দিতেই পারি। সেটি আপনারা যারা আছেন তারা অবশ্যই আমাকে জানিয়ে দেবেন। তো যাই হোক, আমি এখন যে এই যে পারদর্শী যে আমি যে কিছুক্ষণ আগে ২ টি দিক বলেছি যে একটি আদেশ মানে ১ম টি হচ্ছে আনন্দ, অপরটি হচ্ছে আদেশ। আনন্দ দেওয়া অথবা আদেশ দেওয়া। যে এই যে আমি এখন যে কবিতা লেখব, মানে এখন আমি কবিতা নিয়ে আসছি। কবিতার আলোচনার মধ্যে এখন বাদবাকি সময়টুকু শেষ করে দেব। যে আমি যে কবিতা লেখবো, আমার কবিতা লেখার আমার পারদর্শিতার একটা হিসাব আছে। এখন আমার যেহেতু কবিতা লেখার রীতি আছে ২ টি। ২ টি রীতির মাঝে আমি যেকোনো একটি রীতি চয়ন করে নেব, বেছে নেব। কি কারণে বেছে নেব? আমি যার মাঝে বেশি পারদর্শিতা সেটি সেটি বেছে নেব। এখন যেহেতু আমাদের এখানে ২ টি রীতি আছে, একটি গদ্য রীতি, একটি পদ্য রীতি। একটি হচ্ছে পদ্য ছন্দ, একটি হচ্ছে গদ্য ছন্দ। যে আমরা এখন যে কবিতা লেখি না কেন, যেকোনো আ কবিতা লেখি না কেন আমাদের ২ টি রীতির একটি বেছে নিতে হবে। একটি হয় গদ্য রীতি বেছে নিতে হবে, নতুবা পদ্য রীতি বেছে নিতে হবে। হয় গদ্য ছন্দ বেছে নিতে হবে এখন, নাইলে অথবা পদ্য ছন্দ বেছে নিতে হবে। আমাকে যেকোনো একটি রীতি বেছে নিতে হবে। তো এখন যদি আমি পদ্য ছন্দের কবিতা লিখতে পারি না, আমি পদ্য ছন্দের কবিতা লিখতে পারি না। আমি অক্ষর লিখতে পারি না, স্বরবৃত্ত পারি না, মাত্রাবৃত্ত পারি না। এখন আমি যদি অক্ষরবৃত্ত ছন্দের কবিতা লিখতে চাই, তাহলে আমি আমার এই কবিতা লেখে কি আমি পাঠককে আকৃষ্ট করতে পারবো? পাঠককে তৃপ্ত দিতে পারবো? পাঠককে কি আনন্দ দিতে পারবো? পাঠককে কি জ্ঞান দিতে পারবো? পাঠককে কি উপদেশ দিতে পারবো? পাঠককে কি আদেশ দিতে পারবো? কখনোই পারবো না। কেন পারবো না? যেহেতু আমি অক্ষরবৃত্ত ছন্দের কবিতা লেখার পারদর্শী নই। আমি এখন যদি লেখি এটা আমার ভুল হবে।
তাই অবশ্যই নীতিগুলো জানতে হবে, নিয়মগুলো জানতে হবে। তবে আমাদের একটি বিষয় মস্তিষ্কে রাখতে হবে, আমরা যেটা পাবলিক প্লেস করব, যেটা পাবলিককে দেব, যেটা আমরা প্রসার করব, অনলাইনের যেকোনো মিডিয়ার মাধ্যমে Facebook, YouTube, তারপরে আপনার Twitter, আরো এমনি সোশ্যাল মিডিয়ার অনেকগুলো আছে। উম TikTok, এই ধরনের অনেকগুলো যেগুলো অনলাইন প্ল্যাটফর্ম, যে আমরা আমাদের কথাকে, আমরা আমাদের কবিতাকে, আমরা আমাদের লেখাকে, বিশেষ করে আমি যেহেতু কবিতা আলোচনা করছি, কবিতা, আমরা আমার কবিতাকে মানে যে প্রসার করব, যদি আমার এই প্রসার করাটা সঠিক না হয়, যদি আমার এই প্রচার করাটার মাঝে পাঠক আনন্দদায়ক কিছু খুঁজে না পায় বা উপদেশদায়ক কিছু খুঁজে না পায়, তাহলে তারা কি এটি আমার গ্রহণ করবে? আর গ্রহণ তো করবে না, বরঞ্চ কি আমি যারাই এই বিষয়টি লেখবে, পারদর্শিতা অর্জন হওয়া সত্ত্বেও যে তারা হাসির পাত্র হবে, তারা সমালোচনার পাত্র হবে। তাই আমাদের একটি লক্ষ্য উদ্দেশ্য থাকবে, আমরা যেটা পাবলিককে যেটা দেব, যেটা আমরা অনলাইনে প্রচার করব, সেটি যাতে আমাদের যে পারদর্শিতা, আপনি আ আ পদ্য ছন্দে পারদর্শী নন, আপনি পদ্য-রীতিতে পারদর্শী নন। আপনি মুক্তকৃতিতে লেখেন, আপনি গদ্য-রীতিতে লেখেন, আপনি গদ্য ছন্দে লেখেন। এটার মধ্যে আপনি পারদর্শী আছেন। আপনি পারদর্শিতা যে রীতির উপর, আপনি পারদর্শী যে নিয়মের উপর, আপনি সেই নিয়মের উপর লেখে আপনার মূল টার্গেট থাকতে হবে পাঠককে আকৃষ্ট করা, পাঠককে তৃপ্ত দেওয়া, অথবা পাঠককে জ্ঞান দেওয়া, অথবা পাঠককে উপদেশ দেওয়া। এই টার্গেটটা আপনার মৌলিক টার্গেট থাকতে হবে। যে আমি যাই লেখি না কেন, গদ্য রীতিতে লেখি অথবা পদ্য রীতিতে লেখি, সেটির উদ্দেশ্য হবে কি? আদেশ দেওয়া, নতুবা আনন্দ দেওয়া। এর মধ্যে দিয়ে আমি এখন মাত্রাবৃত্ত ছন্দের কবিতা লেখতে জানি না। এখন আমার উদ্দেশ্য আছে আমি মাত্রাবৃত্ত ছন্দের কবিতা লেখে পাঠককে আনন্দ দেব বা পাঠককে জ্ঞান দেব। কিন্তু আমি লেখতে গিয়ে আমার ভুল হয়ে গেল। আমার পর্বের মাঝে ভুল আছে, আমার পদের মাঝে ভুল আছে, আমার পংক্তির মাঝে ভুল আছে, আমার মাত্রা বিন্যাসের মাঝে ভুল আছে, আমার মাত্রা গঠনের মাঝে ভুল আছে। তো পাঠক যারা আছে, যারা শ্রোতা আছে, তারা তো আপনার এই ভুলগুলি খুঁজে বাইর করে। আপনার এই ভুলগুলো খুঁজে পাবে যে এই আপনার ভালো কিছু আছে এটি আর দেখবে না। ভালো যেটি আছে এটি দেখবে না। আপনি যে ভুল করছেন এটিই দেখবে। তাই আমাদেরকে এই বিষয়ে একটি সচেতন থাকতে হবে। আমরা যেটা বিষয়ে পারদর্শী নই, সেটি বিষয়েও মানে অবশ্যই অধ্যয়ন করব। অধ্যয়ন করতে না আমরা এই বিষয়ে পারদর্শী হতে পারবো। তাই আমরা এই অধ্যয়নরত অবস্থায় আমরা এটা পাবলিক প্লেস করব না। মানে পাবলিকের মাঝে ছেড়ে দেব না। এটি আমাদের যে পার্শ্ববর্তী যারা দক্ষ আছে তাদের সাথে শেয়ার করব। যে আমি এটা লিখেছি, এটি আমার ঠিক আছে কিনা। যেমন আমি একটি অক্ষরবিদ ছন্দের কবিতা লিখছি। সেটি আমার কাছে মানে সঠিক মনে হচ্ছে, আবার হচ্ছে না। বা না আমার কাছে ঠিক হচ্ছে কি হচ্ছে না, আমি এটা কনফিউজ। আমি এ বিষয়ে যেহেতু অভিজ্ঞতায় আমি কনফিউজ। তাহলে সেক্ষেত্রে আমি করব কি? আমার পার্শ্ববর্তী বা আমার বন্ধু যারা আছে তাদেরকে দিয়ে আমি এটাকে রাইট কি মানে রং, এটা নিয়ে আমি তাদেরকে বলব যে, "আমার এটি দেখি বলে দাও যে এটা আমার রাইট না রং?" যদি বলে এটা রাইট, তখন আপনি এটা পাবলিক করতে পারেন। তাহলে আপনি সমালোচনার হবেন না। তবে হ্যাঁ, এখানে আরেকটি কথা আছে। প্রত্যেকটি লেখকই সমালোচনার পাত্র হয়েছে। আপনি যতই ভালো লেখেন না কেন, আপনি যতই ভালো রাইটার হন না কেন, আপনার লেখার ভুল, লেখার খুঁত অবশ্যই পাঠক বাই করবে। আর এটা আপনার জন্য সৌভাগ্য। এটা আপনার জন্যে সৌভাগ্য, যখন আপনার লেখার ভুল আপনার পাঠক বা শ্রোতা বা অন্য যে কেউ যখন বাইর করবে, এটা আপনার জন্য সৌভাগ্য। কেন সৌভাগ্য? যে আপনার পড়াটি, আপনার লেখাটি ওই পাঠক, ওই শ্রোতা মনোযোগ দিয়ে পড়েছে। মনোযোগ দিয়ে পড়ে আপনার ভুলটি বাইর করছে। যে ভুলটি আপনি আরো ১০ বছরও পাবেন না ধরতে, সে ভুলটি আপনি একজন পাঠকের কাছে, একজন শ্রোতার কাছে বা একজন আপনার শুভাকাঙ্ক্ষী বা আপনার একজন শুভাকাঙ্ক্ষী নন, যে কেউ একজন ভুল ধরিয়ে দিছে। এটি আপনার যে ১০ বছরের আগের ভুলটি আপনি ১০ বছরে এই ভুলটি ধরতে পারবেন না। কিন্তু আপনার পাঠক আপনার ১ মাসের মধ্যে এই ভুলটি ধরিয়ে দিচ্ছে। তাই একটি বিষয় মনে রাখতে হবে, যদি কারো কোনো লেখায় কোনো পাঠক বা শ্রোতা ভুল ধরে,
আপনি তার প্রতি কখনো ক্ষিপ্ত হবেন না। তার প্রতি ক্ষিপ্ত হবেন না। তার প্রতি বরঞ্চ ভালোবাসা প্রকাশ করবেন। কারণ কি ভালোবাসা প্রকাশ করার কারণটি হলো কি? যে আপনাকে সে যে একটা উপকার করছে, এই উপকার আর কেউ করবে না। এটি আপনার জন্য উপকার হয়েছে। তাই আমাকে অনেকেই বা আমাকে এই আলোচনা নিয়ে আমাকে অনেক কিছুই বলেছে। তো যাই হোক আমি তাদের যে এই ভুল যে তারা ধরছে বা বলছে এটি ভুল, এই ভুলটা যে আমার ধরছে আমাকে আরো অনুপ্রাণিত করছে। আমাকে অনুপ্রাণিত করছে কিসের দিকে? গভীরতার দিকে, অধ্যয়নের দিকে, পড়ার দিকে। যখন আমাকে ভুল ধরছে আমি তখন আরো অধ্যয়ন করছি। যে আসলে ভুলটা আমার কোথায়? আমি এই ভুলটি খুঁজে বাইর করছি। অধ্যয়ন করছি। আরো অনেক বই পড়তে হয়েছে। আমি সঠিকটি খুঁজে পাওয়ার চেষ্টা করেছি যে আসলে সঠিক কি। তাই যে যাই যতই বলুক না কেন যে আমার লেখার মাঝে বা আমার পড়ার মাঝে, আমার আলোচনার মাঝে ভুল নেই, না, ভুল আছেই। আর মানব বলতে মানব আছে বলে মানবের মাঝে ভুল আছে। মানব যারাই আছে তাদের মাঝে ভুল আছে। তারা যে বিষয় নিয়ে রচনা করুক না কেন সে বিষয়ে ভুল আছে। একটি কথা মনে রাখতে হবে, একটি কথা চিরন্তন সত্য যে প্রত্যেকটি মানুষ কোনো না কোনো দিকে দুর্বল আছে। আর প্রত্যেকটি মানুষ কোনো না কোনো দিকে পারদর্শিতা আছে। যেমন পারদর্শিতার কথা বলতে হলে যেমন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। উনার পারদর্শী উনার পারদর্শী কি? উনি ছোট গল্পের মধ্যে খুবই পারদর্শী ছিলেন। উনি বিশ্বকবি, উনি সব দিকেই পারদর্শী। উনি সবচেয়ে বেশি পারদর্শী ছিলেন ছোট গল্পের মাঝে। উনি পারদর্শী ছিলেন সবচেয়ে প্রেমের গল্প উপন্যাসের ক্ষেত্রে। উনি পারদর্শী ছিলেন কিছু কবিতার ক্ষেত্রে আপনার স্বরবৃত্ত এবং অক্রবৃত্ত ছন্দের ক্ষেত্রে। উনি অসংখ্য পয়ার ছন্দে কবিতা রচনা করেছেন। তো এই যে পারদর্শীর দিকটা যে উনি কিন্তু সব বিষয়ে সব ঋতুতেই জানে। কিন্তু স্পেশাল, স্পেশাল পারদর্শিতা। যেমন আমাদের যে যদি আমরা কাউকে ডাক্তার দেখাইতে যাই, আমার আমার অসুস্থতা যে আমরা খুঁজি যে উনি কি আসলে হার্ট বিষয়ে বিশেষজ্ঞ? উনি কি আপনার মস্তিষ্ক বিষয়ে যে আপনার একটা আছে এ বিষয়ে বিশেষজ্ঞ? যে এই ধরনের যে উনি কি আপনার যে চর্ম বিষয়ে বিশেষজ্ঞ? যে আমরা এই যে বিশেষজ্ঞ খুঁজি। যে এমনি আপনি প্রত্যেকটি মানুষের এমনি আমাদের সাহিত্য রচনার ক্ষেত্রেও যে কেউ কবিতা লেখার প্রতি খুবই অভিজ্ঞতা পারদর্শিতা। উনার ওটা তার কাছে পারফেক্ট। উনি তার মনের আম কথাগুলো কবিতার মাঝে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারে। আবার অনেকে আছে কি কবিতার মাঝে উপস্থাপন করতে পারে না। তারা উপন্যাসের মধ্যে উপস্থাপন করতে পারে। আবার অনেকে আছে কি উপন্যাস কবিতার কোনটার মধ্যে পারে না। তারা কি গল্পের মধ্যে উপস্থাপন করতে পারে। যে গল্পটা তার কাছে খুবই পারফেক্ট। আবার অনেকে আছে কি গল্প পারে না, মানে উপন্যাস পারে না, কবিতা পারে উনি প্রবন্ধের মাঝে খুব সুন্দর উপস্থাপন করতে পারে। তো এমনি যে সবাই সব রীতিতেই জানে যে, যে লেখক, যে রাইটার মানে প্রত্যেকটি কবি, প্রত্যেকটি লেখক সব রীতিতেই জানে। কিন্তু স্পেশাল পারদর্শিতা একটি না একটি বিষয়ের উপর পারদর্শিতা আছেই। যে, যে আমি এই বিষয়ের উপর এটা সবার ক্ষেত্রে যেমন রবীন ভাই আছেন বা যারাই আছে যেমন আমাদের প্রত্যেকটি যেমন আমি বা এমনি করে প্রত্যেকটি পৃথিবীর প্রত্যেকটি মানুষই কোনো না কোনো বিষয়ের উপর পারদর্শিতা আছেই। একটি মানুষ এক বিষয়ে খুব পারদর্শী আর এক বিষয়ে দুর্বল। একটা মানুষের ক্ষেত্রে সব বিষয়ে পারদর্শী অর্জন করা সম্ভব নয়। সে পারবে না। হ্যাঁ, ২-১ জন পারতে পারে। সেটি হচ্ছে মহান সৃষ্টিকর্তার অশেষ রহমত। যাদেরকে মহান সৃষ্টিকর্তা এই বিষয়ে দান করেন। মহান সৃষ্টিকর্তা যে সবাইকে এই বিষয়ে দান করবে এমনটি নয়। এটি হচ্ছে মহান সৃষ্টিকর্তার একটি কি অনুদান। যে এই অনুদান মহান সৃষ্টিকর্তা সব মানুষকে দেবে না। তাহলে তো আমাদের পৃথিবীতে এই যে ছোট বড়, উচ্চ নিচু এভাবে থাকতো না। তাই মহান সৃষ্টিকর্তা এমন কিছু ব্যক্তিকে এমন উচ্চ জ্ঞান দান করে যা সবার কাছে ঊর্ধ্বগামী হয়ে যায় আর সবার মন আকৃষ্ট করতে পারে। যেমন আমাদের কাজী নজরুল ইসলাম। আমাদের সাহিত্য জগতে উনি একজন উজ্জ্বল নক্ষত্র। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, উনি একজন উজ্জ্বল নক্ষত্র। তারপরে আমাদের এমনি করে আরো অনেক আছে। মাইকেল মধুসূদন দত্ত উনি ওনার সাহিত্যকর্মে অনেক কিছু রচনা করে গিয়েছে। পল্লী কবি জসীমউদ্দিন উনি অনেক কিছু রচনা করে গেছে। এমনি করে আমাদের যে সনেটের যে এ মানে পারদর্শিতা যে আমাদের মাইকেল মধুসূদন দত্ত উনার সনেট গুলা পড়লেই
মানে একটা কি মানে তৃপ্ততা। মানে কার সনেট কেমন পারি আর না পারি, মানে কার সনেটের মাঝে কি আনন্দ আসে নাকি মাইকেল মধুসূদন দত্তের সনেট পড়লেই এক মনটা ভরে যায়। এই যে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর উনার গল্পগুলি পড়লে মনটা ভরে যায়। কাজী নজরুল ইসলাম উনার কবিতাগুলি পড়লে শরীরের মধ্যে বিদ্রোহ জেগে ওঠে। মানে মানে অন্যরকম একটা তেজ এসে যায়। মানে উনি কি বলতে চাচ্ছে? যেমন ভালোবাসা, প্রেম প্রীতি রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে। তার মাঝে কাজী নজরুল ইসলামের মধ্যে নাই এমনটি না। উনার মাঝেও আছে। কিন্তু স্পেশাল হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। জীবনানন্দ দাশ। উনার মানে কথাগুলো হৃদয় ছুঁয়ে যায়। মানে কথাগুলো একেবারে সহজ মনে হচ্ছে। কিন্তু কথাগুলো যেতে যাচ্ছে হৃদয়ে ছুঁয়ে যাচ্ছে। এমনি করে রবীন্দ্র মানে আমাদের কাজী নজরুল ইসলাম উনার প্রেম প্রীতি অবশ্যই আছে। উনিও এই বিষয়ে অনেক উদ্যোগামী, অনেক পারদর্শী। কিন্তু উনার বিদ্রোহী যে উনার যে মানে সাম্য, সমতা মানে এই ধরনের যে বিষয়গুলি, ন্যায় প্রতিষ্ঠা, এই বিষয়গুলি শিহরণ শিহরণ জেগে ওঠে। উনার এই মানে কথা, কবিতা বা গল্প বা যেকোনো বিষয়ে উনার এই বিষয়টি প্রতিবাদী, বিদ্রোহ মানে উনার এই বিষয়গুলো ফুটে ওঠে। তো যে মানে প্রত্যেকটি মানুষ একটি না একটি বিষয়ে পারদর্শী। আর যদি এই পারদর্শী না থাকতো, তাহলে মানুষগুলি মানুষের কাছে প্রাধান্য পেত না। যেমন আমি একটা বিষয়ে পারদর্শী, তাই আপনাদের কাছে প্রাধান্য পাচ্ছি। রুবেল ভাই একটা বিষয়ে পারদর্শী, তাই আপনাদের কাছে প্রাধান্য পাচ্ছে। তারপরে আরো এমনি করে অতৃপ্ত কবি উনি একটা বিষয়ে পারদর্শী, তাই মানুষের কাছে পাচ্ছে। যেমন তারপরে আপনার কারিমা খান দুলালী ইনি একটা বিষয়ে পারদর্শী, তাই মানুষের কাছে প্রাধান্য পাচ্ছে। এমনি করি যেমন বহুদিন পরে একটা আইডি উনি একটা বিষয়ে পারদর্শী, তাই মানুষের প্রাধান্য পাচ্ছে। তাই এভাবেই প্রত্যেকটি মানুষ একটি বিষয়ে পারদর্শী। আর এই একটি বিষয়ে পারদর্শিতা হওয়ার কারণে মানুষের কাছে প্রাধান্য পাচ্ছে। তো আমাদের একটি বিষয় মনে রাখতে হবে যে আমরা যারাই যে যেকোনো কিছু রচনা করি না কেন, যেহেতু আমরা এখানে আমাদের আলোচনা হচ্ছে কি কবিতার বিষয়ে আলোচনা হচ্ছে বা অন্য কোনো বিষয়ে আলোচনা হচ্ছে বা আমরা লেখালেখি নিয়ে আলোচনা করছি। এখানে যে আমি একজন লেখক, আমি যে শুধু কবিতার বিষয় নিয়ে হ্যাঁ, আমি স্পেশাল কবিতা নিয়ে আলোচনা করি বা কবিতার ছন্দ নিয়ে আলোচনা করি। তার মানে যে আমি প্রবন্ধ বিষয়ে জানি না এমনটি নয়। আমি গল্প বিষয়ে জানি না এমনটি নয়। আমি যে গান বিষয়ে জানি না এমনটি নয়। জানি। কিন্তু ওগুলো আমার জানাটা কম আছে। আমি ওগুলো আপনাদের সাথে উপস্থাপন করতে পারবো না। সেভাবে পারবো না। আমি যেভাবে কবিতার আলোচনা যেভাবে আপনাদের কাছে উপস্থাপন করতে তবে আমি এইটা নিয়ে ওখানে কিছু টাচ দিতে পারবো বা কিছুটা ইঙ্গিত নিয়ে আসতে পারবো। তাই আমাদের যে বিষয়ে একটি মূল মেসেজ থাকবে লেখার ক্ষেত্রে আনন্দ অথবা উপদেশ। আর এই আনন্দ আর উপদেশ দেওয়ার ক্ষেত্রে আমাকে পারদর্শিতার আগে সিলেক্ট করতে হবে। আমি যে বিষয়ে পারদর্শিতা, কবিতা বিষয়ে পারদর্শিতা, আমি পারদর্শী কবিতা লেখব। আমি প্রবন্ধ বিষয়ে পারদর্শিতা, আমি প্রবন্ধ লেখব। আমি গল্প বিষয়ে পারদর্শিতা, আমি গল্প লেখব। আমি উপন্যাস বিষয়ে পারদর্শিতা, আমি উপন্যাস লেখব। আমি স্মৃতিকথা বিষয়ে পারদর্শিতা, স্মৃতিকথা লেখব। সাহিত্যের শাখা অনেকগুলো আছে। আপনি সাহিত্যের যেকোনো একটি শাখা বেছে নিন। আপনি যেখানে আপনার অবস্থান তৈরি করতে পারবেন। আপনি পরিচিত অর্জন করতে পারবেন। আপনি খ্যাতি ছড়িয়ে দিতে পারবেন। আপনি সেই শাখাটা বেছে নিন। আমি কবি হবই। আমি কবি হবই। এই যে এই ধরনের একটা প্রতিজ্ঞা করা, এটা আমিও হতে পারছি না। যেমন আমি একটা আমার কথা বলি যে অ্যা 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 যে আমি একটা কথা বলি যে মানে আসলে কথায় প্রসঙ্গ আসলো। আমি ২০০০ সম্ভবত ৯ সালে আমার স্বপ্ন ছিল আমি গান মানে আমি ওই সময় অনেকদিনই গান লিখছিলাম। যে আমার স্বপ্ন ছিল আমি গায়ক হব। আমি শিল্পী হব। তো আমি এ বিষয় নিয়ে আমি ২ বছর একাডেমিতে চর্চা করছি। একাডেমিতে রত ছিলাম। কিন্তু আমার কপাল বা আমার এই কণ্ঠনালী বা আমার এটি মানে আয়ত্ত করার বা আমার মেধায় বা আমার এ অদৃষ এ অদৃষ্টে ছিল না। তাই আমি এটা আয়ত্ত করতে পারি নাই। আমি এ এটি মানে ওভাবেই এ করতে পারি নাই বা আমি একজন যে আমি গান গেয়ে বা আপনার যেমন রবীন ভাইয়া আমি এদিন গানটি শুনলাম। রবীন ভাইয়ার মানে যে আইয়ুব বাচ্চুর আমার কাছে খুব ভালো লাগছে। মানে উনি যেভাবে উপস্থাপন করতে পারছে উনার যে ছন্দ, তাল, লয়ে
আমি পারি নাই। আমি ভাই পারি না। আমার এই গান শুনলে হয়তো যে আশেপাশে যদি কুত্তাও থাকে তাও পালিয়ে যাবে। এটা আসলে বললাম মনের দুঃখে। তো আমার এতটাই কণ্ঠ ভালো না। যাই হোক যে একজন মানুষ যে সব বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে পারবে বা সব বিষয়ে অভিজ্ঞতা হবে এমনটি নয়। একজন মানুষ যেকোনো একটি বিষয়ের উপর অভিজ্ঞতা অর্জন করতে পারে। সে সে মানুষটি সে বিষয়ের উপরে তাকে এনালাইসিস করতে হবে। সে বিষয়ের তাকে দ্রুত এগিয়ে যেতে হবে বা সেই বিষয়ের উপরে তাকে চর্চা করতে হবে। আমাকে অনেকগুলি বই পড়তে হয়েছে। আমাকে এই আজকে যে ছন্দের নিয়ে কবিতার নিয়ে আলোচনা করতেছি, এই আলোচনার আমি কি এই ২-১ দিনে এই আলোচনা জানতে পারছি বা বুঝতে পারছি বা শিখতে পারছি। আমাকে ছন্দের বা সাহিত্যের অনেকগুলো বই পড়তে হয়েছে, অনেকগুলো প্রবন্ধ পড়তে হয়েছে, অনেকগুলো কি ছোট, ছোট কথা অনেক Facebook থেকে হোক, Google থেকে হোক বা বই থেকে অনেকগুলো বই পড়তে হয়েছে। তারপরে না আমি এই বিষয়ে কিছুটা বলতে পারছি। যদি আমি না পড়তাম তাহলে আমি অবশ্যই বলতে পারতাম না। তাই এই যে আমাদের একটি লক্ষ্য উদ্দেশ্য আমার মনের ভাবকে, আমার মনের কথাকে, আমার মনের ভাবনাকে ফুটিয়ে তোলার জন্যে, প্রকাশ করার জন্যে, অন্যের কাছে পৌঁছে দেওয়ার জন্যে আমার কাছে সহজলভ্য যে বিষয়টি হবে। কথাটি ক্লিয়ার? আমার কাছে সহজলভ্য যে বিষয়টি হবে। সাহিত্যের অনেকগুলো শাখা আছে। ১ টি শাখা নয়, ২ টি শাখা নয়, অনেকগুলো শাখা আছে। আমি যে শাখাতে আমি অধ্যয়ন বেশি করেছি বা যে শাখাতে আমি পারফেক্ট অভিজ্ঞতা অর্জন করেছি বা যে শাখাতে আমি দক্ষ প্রকৌশলী, দক্ষ ইঞ্জিনিয়ারিং, দক্ষ ম্যানেজমেন্ট, দক্ষ এই ধরনের অনেকগুলো আ উপমা দেওয়া যাবে যে আমি যে রীতির মাঝে, যে শাখার মাঝে বেশি পারদর্শী, বেশি দক্ষ, আমি সেটির রচনা করব। আমাকে যে কবি হতেই হবে এমনটি নয়। আমাকে যে শিল্পী হতেই হবে এমনটি নয়। আমাকে যে গল্পকার হতে হবে এমনটি নয়। আমাকে যে প্রবন্ধকার হতে হবে এমনটি নয়। আমাকে যে ঔপন্যাসিক হতে হবে এমনটি নয়। একটি কথা মনে রাখতে হবে, আপনি আপনার জীবন পরিচালনা করেন না। আপনি আপনার জীবন পরিচালনা করেন না। আপনার জীবন পরিচালনা করে আরেকজন। সেই মহান সৃষ্টিকর্তা আপনার জীবন পরিচালনা করে। আপনাকে তিনি যা লিখেছে, যদি আপনার কপালে, আপনার ভাগ্যে বা আপনার চর্চাতে উম ও আচ্ছা, ঠিক আছে। সাউন্ডটি একটু কমে গেছে। না, আমি দেখছি ঠিক আছে। আমার ব্যাটারিটা একটু ডাউন হয়ে যাচ্ছে। তো যাই হোক, আ আজকে অনেক আলোচনা করলাম। তো আলোচনা করলেই তো আলোচনা শেষ হবে না। রুবেল ভাইয়া, আ তো আপনি একটু আমাকে বলেন যে আজকের এই আলোচনায় মানে শেষ পর্যন্ত যে সাউন্ডটি ক্লিয়ার ছিল কিনা? আর এখান থেকে কোনো কিছু আ আ মানে মেসেজ পাওয়া গিয়েছে কিনা? একটি আপনি বলেন। যেহেতু অতৃপ্ত কবি ভাই বলছে সাউন্ডটা একটু কমে হয়ে যাচ্ছে। প্রিয় গুরুজন, আমি আর লাইভটি দীর্ঘায়িত করব না। লাইভটি এখানেই শেষ করে দেব। তো এই যে আমার এই আলোচনার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তো আমাকে অবশ্যই আপনারা ছোট ভাই হিসাবে অথবা বড় ভাই হিসাবে অথবা একজন সহপাঠী হিসাবে বা একজন বন্ধু হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন ১। ২ নম্বর বিষয়, আমার এই আলোচনার মাঝে যদি কোনো ভুল ধরা পড়ে বা ভুল বিষয় আমি উপস্থাপন করে থাকি, তাহলে আপনারা অবশ্যই আমাকে বলবেন। কমেন্টে করেন অথবা আমার স্পেশাল মেসেজে করেন। যেকোনো স্থানে করেন না কেন, আমাকে অবশ্যই জানাতে হবে। ভাই আপনার এখানে অশুদ্ধতা আসছে। হ্যাঁ, আমি জানি যে আমার ভয়েসটা, আমি যে কথা বলতেছি, আমার যে বাকযন্ত্র থেকে, আমার কন্ট্রোলারি থেকে যে কথাগুলো বাইর হয়, অনেক কিছু শব্দ সঠিক উচ্চারণ হয় না। এজন্য আমি দুঃখিত। ইচ্ছে মহান সৃষ্টিকর্তার একটি বিষয়। আর একটি বিষয় হচ্ছে আমার প্র্যাকটিসের অভাব। হয়তো আমি যদি এটা সঠিক প্র্যাকটিস করি, তাহলে আমার হয়তো আমার কন্ট্রোনালি আমার বাকযন্ত্র আরো ক্লিয়ার হবে। হয়তো এই প্র্যাকটিস আমি
আগে থেকে করি নাই বা হয়তো এই ধরনের ছিল না পরিবেশ বা অন্য কোনো বিষয় থাকতে পারে। তাই আমার কণ্ঠনালীর কিছু সমস্যা আছে। আমি এটা বলছি। আমি চেষ্টা করব আমার কণ্ঠটি অ্যা উম ক্লিয়ার করার জন্যে। আর যদি ক্লিয়ার না হয়, তাহলে আমি এজন্যে দুঃখিত। এক মহান সৃষ্টিকর্তা তার মানুষকে সব বিষয়ে দেয় না। তাহলে তো আমি আমার অহংকার থাকতো। আমার একটি বিষয় কম আছে বা দক্ষতা কম আছে বা আমার কথাটা ভালো না বা আমার যে সাউন্ড যে আমি যে ভয়েসটা দিচ্ছি আপনাদের কাছে অতৃপ্তিকর লাগতেছে। এটা তো আমার একটা মানে মহান সৃষ্টিকর্তা এটা দেওয়ার কারণ কি? যে আমার যাতে একটি বিষয় কম থাকে। তাই আমার এই কথাগুলো হয়তো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। যেমন আমার ভয়েসটা ভালো না বা অশুদ্ধ মনে হয় বা অতৃপ্ত মনে হয়। তো এই বিষয়টি আমরা একটু আমাকে বলবেন যে আমি যাতে আরো একটু ভালোভাবে উপস্থাপন করতে পারি বা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। একটু দিক নির্দেশনা দেবেন। একটু মানুষ হিসাবে মানুষ বা ভাই হিসেবে ভাই বা বন্ধু হিসেবে বন্ধু বা ছাত্র হিসাবে আপনারা যারা উদ্বোধন মহোদয়গণ আছেন, আপনারা একটু দিক নির্দেশনা দিতে পারেন। এই ক্ষেত্রে আমি কৃতজ্ঞতা জানাবো আপনাদের প্রতি। তো যাই হোক, আপনার রবিন ভাই অসম্ভব সুন্দর পরিবেশনা ছিল। দরদী গুণী ভাই আমার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যাই হোক আমার ভুলগুলো যদি এখানে না বলেন তো স্পেশাল ভাবে তুলে ধরবেন। শিক্ষণীয় অনেক বিষয় তুলে ধরেছেন। আশা করছি আমাদেরকে ১ সপ্তাহে ১ দিন হলেও এভাবে শিখাবেন। চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাই দোয়া করবেন যদি আমি বাসায় থাকি অবশ্যই আমি আপনাদের ৯টা থেকে ১০টা যদি অসুস্থ থাকি তাহলে তো আর পারব না। যদি আমার কারেন্ট থাকে তাহলে আমি দেব। যদি কারেন্ট থাকে তাহলে নেট থাকবে। আর যদি কারেন্ট না থাকে তাহলে আমি এভাবে তো লাইভে আসতে পারব না। এ তাই যদি কারেন্ট থাকে ৯টা থেকে ১০টা আর আমি যদি বাসায় থাকি, যেহেতু আমি চাকরি করি মানে নিম্ন একটি একটা যাই হোক মানে জীবন বাঁচার জন্য যেটা চাকরি করলে আমার যে নিম্ন বলব না, এটি আমার যে আমার যে দক্ষতা, আমার যে শিক্ষাগত যোগ্যতা এর দিক দিয়ে আমি পারফেক্ট। তো আমি যেকোনো আমার চাকরি যেটাই করি না কেন, এটাকে আমি আমার জন্য শ্রেষ্ঠ মনে করে নেব। যদিও অপরের কাছে এটি নিম্ন হয়, কিন্তু এটা আমার জন্য শ্রেষ্ঠ। কেন আমি এটার মাধ্যমে আমি আমার জীবিকা নির্বাহ করি। আর আমি যে বিষয়ে যে চাকরি করে আমার জীবিকা নির্বাহ করি, এটাকে আমি উর্ধ্ব স্থানে আমার তার আসন দেব। কেন? এটি আমার জীবন রক্ষা করছে। যদিও মহান সৃষ্টিকর্তা জীবন রক্ষা করার মালিক, তিনিই রিজিক দান করেন। তবে মহান সৃষ্টিকর্তা বলেনি যে তোমার হাত পা বসে থাকো। আর আমি তোমাদেরকে চাকরির সন্ধান দেব বা আমি আপনাদেরকে খাবার ব্যবস্থা করব। মহান সৃষ্টিকর্তা এমনটি বলেন। মহান সৃষ্টিকর্তা বলছে তোমরা ছড়িয়ে পড়ো জমিনের মাঝে, আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেব। তাই আমি যে চাকরি করি এটাই আমার জন্য অনেক উর্ধ্ব স্থানে। এটাই আমি মনে করব। যদিও আপনাদের কাছে আমার এই চাকরিটি অনেক ছোট। যাই হোক, যদি আমি বাসায় থাকি, যদি আমি অফিস থেকে আসতে পারি ৯টা থেকে ১০টা আর আমার বাসায় যদি কারেন্ট থাকে তাহলে আমি ইনশাআল্লাহ আমি যদি অসুস্থ না হই তাহলে আমি অবশ্যই আপনাদেরকে ৯টা থেকে ১০টা আমি ১ টা ঘন্টা আপনাদেরকে অবশ্যই সময় দেব। আর তার আগে আরেকটি কথা বলি, যদি কোনো ভাই দেখা যাচ্ছে কি আমি যেহেতু কবিতার বিষয়ে আলোচনা করে আমি কবিতা নিয়ে আলোচনা করি। আপনারা যদি প্রশ্ন করেন, আজকে যেহেতু উদ্বোধনী অনুষ্ঠান আমি হয়তো আজকে মানে ধারাবাহিক বললাম না বা আমার ধারাবাহিক থাকবে। তারপরও যে ধারাবাহিক একটি বিষয় আর আপনাদের জানার একটি বিষয়। আপনি একটি বিষয় জানতে চাচ্ছেন। আমি যদি এই বিষয়টা আমি না জানি দেই, তাহলে আপনার এই অপূর্ণতা যতদিন আমি এই ধারাবাহিকভাবে যাব না, ততদিন আপনাদের অপূর্ণ থেকে যাবে। তাই আপনাদের প্রতি আমার একটি রিকোয়েস্ট থাকবে বা আমি আরো অনুপ্রেরিত হব যে আপনারা যদি এই বিষয়ে কোনো কিছু জানতে চান, তা আপনি দ্রুত মেসেজে বা আপনার এই WhatsApp এ বা আপনার এই পেজে জানিয়ে দেবেন যে, "ভাই আমি এই বিষয়টি জানতে চাচ্ছি। আপনার জানা থাকলে বলবেন।" আমি ওই বিষয় নিয়ে সেদিন আলোচনা করব। কারণ যে এটি আগে ইম্পোর্টেন্ট যে একজনের চাহিদা পূরণ করা একটা ইম্পোর্টেন্ট বিষয়। আমার চাহিদা পূরণ করা ইম্পোর্টেন্ট বিষয়। আপনাদের চাহিদা পূরণ করা ইম্পোর্টেন্ট বিষয়। তাই আমি ওই বিষয়ে সেদিন আলোচনা করব। তাই আপনাদের প্রতি আমাকে সহযোগিতা করার জন্যে এই বিষয়ের উপর আপনারা অবশ্যই প্রশ্ন করবেন এবং যা জানার জন্যার মানে আপনার যা জানা দরকার সেটা যদি আপনি না জানেন আমাকে প্রশ্ন করতে পারেন। আমি ওই বিষয়ে অধ্যয়ন করব, ওই বিষয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব।
আশা করব আপনার মন মতো উত্তর দেওয়ার জন্য। আর এই বিষয়ে যদি কোনো মানে থাকে, তারতম্য থাকে বা বিভেদ থাকে, এই বিভেদগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। আশাবাদী। যাই হোক, আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। আমার ব্যাটারি 5% দেখাচ্ছে, ব্যাটারি ডাউন। তো রবিন ভাইয়া বা যারাই আছেন লাইফে, তাদের সবার প্রতি আমার আবার সালাম নিবেদন করছি। সবার প্রতি আমার ভালোবাসা প্রেরণ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কামনায় আগামী লাইফে অনিকেত প্রান্তরে যদি দেখা হয় আপনাদের সাথে, যদি আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখে, তাহলে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন। এই কামনা করছি মহান সৃষ্টিকর্তার কাছে। আল্লাহ তাআলা সবার সুস্বাস্থ্য কামনা করুক। এই বলে আমি আজকের লাইভ প্রোগ্রামটি এখানেই শেষ করে দিলাম। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ভালোবাসা অফুরন্ত সকল গুণীজনের প্রতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।